হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে হচ্ছে 2 জানুয়ারি অ্যান্ড কালকে থেকে আবার ক্রিকেট শুরু হচ্ছে। ইন্ডিয়ার শিডিউল 2024-এর বেরিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেবো পরে কোনো একটা ভিডিওতে। বাট কালকে থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার সাথে সেকেন্ড টেস্ট অ্যান্ড কেপটাউনে খেলা আছে, এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলার আছে, নতুন ইনক্লুড হচ্ছে টিমে। চলো দেখে নেওয়া যাক সাউথ আফ্রিকা ইন্ডিয়ার প্রিভিউ। প্রথমেই আমরা ইন্ডিয়ার টিম নিয়ে কথা বলে নিচ্ছি, স্কোয়াড নিয়ে। স্কোয়াডে বেশি কিছু পরিবর্তন হয়নি, অ্যান্ড খালি মোহাম্মদ শামির যে জায়গাটা ছিল সেই জায়গায় আবেশ খানকে ঢোকানো হয়েছে। আর আর কিছু তেমন চেঞ্জেস নেই। ঈশান কিষানের কোনো রিপ্লেসমেন্ট আসেনি, যতদূর সম্ভব রিঙ্কু সিংকে রিপ্লেসমেন্ট হিসাবে আনতে পারে, কিন্তু মনে হচ্ছে আনবে না, কারণ কে এল রাহুল ফুললি ফিট। আর যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলতে যাই, প্লেইং ইলেভেনে যেটা নর্মাল আগের দিনে খেলেছিল ওই টিমই থাকবে। রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল ওপেন করবে, 3-এ গিল, 4-এ বিরাট, 5-এ থাকবে আমাদের কে এল রাহুল বা শ্রেয়াস আইয়ার। ওই 5-6 শ্রেয়াস আইয়ার কে এল রাহুলের মধ্যে ওপর নিচ হবে। 7-এ থাকবে আমাদের রবীন্দ্র জাদেজা, যদি ফিট থাকে। রবীন্দ্র জাদেজা ফার্স্ট চয়েস। তারপরে 8-এ থাকবে শার্দুল বা রবিচন্দ্রন অশ্বিন। এবার যদি দেখে কেপটাউনের পিচটা একটু কম সবুজ রয়েছে, তাহলে অশ্বিনকে খেলানোটা বেশি বুদ্ধিমানের কাজ, কারণ শার্দুল ঠাকুরের ওই 125-130-এর বাউন্সার আমাদের চাই না। সাউথ আফ্রিকার প্লেয়াররা খুব ভালো খেলে, ওরা ওই সব খেলা ওরা 10-12 বছরে খেলে এসছে। এই সময় এসে ওদের কোনো অসুবিধা করবে না ওই বাউন্সার। ইন্ডিয়ার পিচ নয় এটা, শার্দুল ঠাকুরকে কেউ বোঝাতে পারছে না। তারপরে হয়ে গেল আমাদের 5, 6, 7, 8 হয়ে গেল। এবার থাকবে 3টে পেসারের মধ্যে আমাদের থাকবে প্রথমে তো ফার্স্ট চয়েস রয়েছে বুমরা, সিরাজ থাকবেই। তারপরের জন্য রয়েছে 3জন, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান থেকে আমি ইকুয়েশন থেকে সরাচ্ছি। কারণ হচ্ছে মুকেশ কুমার আর প্রসিদ্ধ কৃষ্ণা দুজনে একটা করে টেস্ট ম্যাচ খেলেছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি এখানে গিয়ে আবেশ খানকে ডেবিউ করাবে, যেখানে আগের ম্যাচে প্রচুর রান লিক হয়ে গেছে। সেই জন্য আমার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে মুকেশ কুমার, কারণ মুকেশ কুমার ইডেনের পিচে বল করে অভ্যস্ত প্লেয়ার। আর মুকেশ কুমার জানে কিভাবে সিম আপ বলটাকে রাখতে হয়। এখানে তুমি সিম বলে ঠিক না রাখলে কোনোভাবেই বল এদিক ওদিক হবে না। শার্দুল ঠাকুর নিজেই জানে না কোথায় কি বল যাবে, ও ক্রস সিম ধরে খালি বল করে দেয়, এটুকুই ওর রয়েছে। আর আই থিঙ্ক এখানে সিম যদি দেখা যায় যে কোথাও সাউথ আফ্রিকায় বেশি কাজ দেবে, যেটা মোহাম্মদ শামির আগের বার করেছিল, সিম আপ বলিং, পুরো সিম সোজা রেখে সিমের ওপর বল করা, পুরো নতুন বলটাকে কাজে লাগানো বেশি করে। সেই জিনিসটা কিন্তু রাবাডা আগের ম্যাচে করেছে, আগের সিরিজে 2018 সাউথ আফ্রিকাতেই মোহাম্মদ শামি কাজটা করেছিল, অ্যান্ড এখানে মুকেশ কুমার কাজটা ভালোভাবে করতে পারবে আমার মনে হয়। তাই প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় মুকেশ কুমার ঢুকবে, ব্যাস। আর তেমন কোনো চেঞ্জেস আসবে না প্লেইং ইলেভেনে আমার মনে হয়। অ্যান্ড নাও আই এম গনা টক অ্যাবাউট সাম contest to watch out for this second test, and some news of this and that. So let's continue. Our first contest will be between Rohit Sharma and Rabada সব সময় রোহিত শর্মার উইকেট বারবার নিয়ে গেছে, আগের টেস্টেও দুবারই রাবাডা উইকেট নিয়েছে। এইখানে রোহিত শর্মার একটা কনফিডেন্স আমার এই আজকে প্রেস কনফারেন্স ছিল, অ্যান্ড এই প্রেস কনফারেন্সে আমার মনে হয়েছে যে রোহিত শর্মা একটু স্পার্ক দেখা গেছে, যে হ্যাঁ, আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট মাই টিম, আই হ্যাভ সাম প্ল্যান্স অ্যাবাউট মাই টিম। আগের দিন কেমনটা ছিল, হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। বাট আজকে প্রেস কনফারেন্সটা দেখলাম, দেখে মনে হলো যে না, রোহিত শর্মা একটা জোশে এসছে, রোহিত শর্মা রান পাবে এই ম্যাচে রোহিত শর্মা লিড করবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে রাখছি, রোহিত শর্মা যদি ভালো খেলে, পুরো টিমটা ভালো খেলে। বিরাট কোহলি ভালো খেলে কখন? যখন হয় ওপর থেকে ধস নেমে গেছে, টিমটা একদম পুরো জলে ভেসে যাচ্ছে, তখন এসে বিরাট কোহলি ওই বাহুবলীর মতন এসে ধরে। কিন্তু সেইটা যাতে ধস না নামে, সেটার জন্য রয়েছে রোহিত শর্মা, যে আমি ধস নামতেই দেবো না, বিরাট কোহলি যাতে সাবধানে খেলতে পারে, ভাই তুই খেল, আমি আছি।
আমি রান করে দিচ্ছি, আমি 100 রানের মতন প্রথমে তুলে দেবো, বাকি তুই কর না, তুই এসে আরো 200 রান লাগিয়ে দে। বিরাট কোহলি আসবে, সেঞ্চুরি করবে, 120-30 করে দেবে বিরাট কোহলি এসে, ব্যাস তাহলেই হয়ে গেল 220-30, আর বাকিরা সবাই মিলে ওই 50-60 রান করে দিই, 300 রান হয়ে গেল। সেটা ব্যাপার নয়, বাট হ্যাঁ, বিরাট কোহলির সাথে একটা ভালো কন্টেস্ট হবে, রাবারের সাথে রোহিত শর্মা একটা ভালো কন্টেস্ট হবে। আমাদের সেকেন্ড কন্টেস্ট হবে বিরাট কোহলি আর জেরাল্ড কোয়েটসের মধ্যে। কেন জানি না, আমার মনে হচ্ছে কেপ টাউনের যে পিচটা, সেটা জেরাল্ড কোয়েটসকে খুব স্যুট করে। জেরাল্ড কোয়েটসে একদম নতুন বলার, বাট ওকে যেভাবে ওয়ার্ল্ড কাপে দেখেছি, ওয়ার্ল্ড কাপেও যেরকম খেলেছিল, সেই অনুযায়ী যদি বলতে চাই, না মার্কো ইয়ানসন, না নান্দেবার্গার, না কেউ, জেরাল্ড কোয়েটসে হতে পারে বিরাট কোহলির জন্য ত্রাস। অ্যান্ড বিরাট কোহলি হতে পারে জেরাল্ড কোয়েটসের জন্য ত্রাস, যেটা বললাম, সিম আপ যদি বল না রাখতে পারে, যে কোনো ব্যাটসম্যান খেলে দেবে, যে কোনো ব্যাটসম্যান। কারণ ওই পিচ যা থাকবে, একটা ফটো মোটামুটি এসছে, অত ভালো বোঝা যাচ্ছে না যে কোন পিচে খেলা হবে, কারণ 3-4টে পিচ একই রকম লাগছে। এবার সেটা কেপ টাউনের মাঠে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কারণ কোনো অফিসিয়ালি আসেনি, একটা জাস্ট উড়তি ফিরতি একটা জিনিস চলে এসছে পিচের ফটো, অ্যান্ড সেইটা বোঝা যাচ্ছে না যে সেটাই কিনা, কিন্তু ওটায় ওই মাঠটায় মোটামুটি একটা ঘাস রয়েছে, অ্যান্ড ওই ঘাসের মধ্যে তুমি যদি সিম আপ বল না করতে পারো, তখন অসুবিধা হবে। তাই দুজনেই দুজনের জন্য ভারী পড়বে। তারপরে একটা কন্টেস্ট হবে, যেটা আমাদের বোলিং সাইডের থেকে, মোহাম্মদ সিরাজ ভার্সেস এডেন মার্করাম। মোহাম্মদ সিরাজ এডেন মার্করামকে কষ্ট দেবে, অ্যান্ড কষ্ট মানে খুব ভালোই কষ্ট দেবে। মোটামুটি ওকে খুব তাড়াতাড়ি, আগের ম্যাচের মতন খুব তাড়াতাড়ি ওর উইকেটটা তুলেও নিতে পারে, কারণ মার্করাম সিরাজের এগেনস্টে অলওয়েজ একটু নড়চড় নড়চড় করতে দেখা গেছে। ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম, আগের দিনের টেস্টেও দেখা গেল যে সবসময় ওই কনফিডেন্সটা পাওয়া যায় না মার্করাম, যে এবার দাঁড়াবে, এবার খুব একটা পারফেক্ট ডিফেন্স হবে, ব্যাটের মাঝখানে লাগবেন, একটা কনফিডেন্ট একটা যে ব্যাপার, যে বডি ল্যাঙ্গুয়েজ যে চেঞ্জ হওয়া ব্যাপারটা, ওই জিনিসটা না। সিরাজের এগেনস্টে ওকে একটু লুজ পড়তে দেখা যায়। আরেকটা কন্টেস্ট হতে পারে আমাদের বুমরার সাথে ডিন এলগার। আমাদের তেম্বা কাকা খেলবে কিনা কেউ জানে না, কিন্তু তেম্বা কাকা খেললে তেম্বা কাকার জন্য ইন্ডিয়ার কোনো অত প্ল্যান লাগবে না, কিন্তু তেম্বা বাবুমা হচ্ছে আমাদের পূজা, এত আস্তে খেলবে, এত আস্তে খেলবে, ঘুম ধরিয়ে দেবে। তেম্বা বাবুমা খালি পাকিস্তানের এগেনস্টে খেলতে পারে, আর কারোর এগেনস্টে খেলতে পারে না, কারণ ফ্ল্যাট পিচ। কিন্তু এখানেও ওদের পিচ, ও নিজের ঘরের মাঠে, আরেকটা জিনিস হচ্ছে ও নিজের ঘরের মাঠে খুব ভালো খেলে, খুবই ভালো খেলে, অ্যান্ড যেই জিনিসটা ইন্ডিয়ার জন্য একটু হলেও প্রবলেম দিতে পারে। আমি তেম্বা বাবুমার নাম বললাম মাঝখানে হঠাৎ করে বুমরা ডিন এলগারের কথা বলতে বলতে, কারণ ডিন এলগারেরটা লাস্টে আনছি, অ্যান্ড তার কারণ হচ্ছে ডিন এলগার নিজের লাস্ট টেস্ট ম্যাচ খেলছে, আই থিঙ্ক লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচও, কালকে খেলতে নামবে, অ্যান্ড খুবই ইমোশনাল একটা ব্যাপার থাকবে। রোহিত শর্মাকে আজকে জিজ্ঞেস করেছে প্রেস কনফারেন্সে যে, হ্যাঁ তো তোমাকে ডিন এলগারের তো আজকে লাস্ট ম্যাচ, কালকে লাস্ট ম্যাচ খেলতে নামবে কি? রোহিত শর্মা হেরে ফেলেছে, বলে আমি তো এটা চাইতে পারি না যে ডিন এলগারের লাস্ট ম্যাচ খুব মেমোরেবল থাক, ইন্ডিয়ার এগেনস্টে এত রান করুক, অলওয়েজ রান করে, কিন্তু ওর জন্য আলাদা করে আমরা প্ল্যান তৈরি করেছি, এইসব করেছি, এসব বলছে। অ্যান্ড এই বুমরা ডিন এলগার, এটা একটা কন্টেস্ট হবে। তার মানে আমি 4টে কন্টেস্টের কথা বললাম। প্রথম হচ্ছে রাবাডা রোহিত, সেকেন্ড হচ্ছে বিরাট কোয়েৎজে। জানি এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা, মানে কন্ট্রোভার্সিয়াল না, খুব একটা উড়ন্ত কথা, ভুলভাল কথা মনে হতে পারে, বাট এটা হতে পারে, খুব একটা ট্যাকটিক্যাল ব্যাপার বলছি, এই জিনিসটা হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে মার্করামের সাথে সিরাজের লাস্ট অনেক ম্যাচে ঠিকঠাক উইকেট নেই, বাট মার্করামকেও বিপদে ফেলবে। ঠিকঠাক যদি চেপে বোলিং করে, আগের দিনের প্রথম স্পেলগুলোর মতন, প্রথম 2-3টে স্পেলের মতন যদি করে, তাহলে খুব ভালো বোলিং হবে সিরাজের। আর 4 নম্বর হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ খেলতে নামা ডিন এলগারের সাথে জাসপ্রীত বুমরা।